জোকা আইআইএম এর হোস্টেলেই ধর্ষণের অভিযোগ এবার সামনে এলো। ম্যানেজমেন্টের ছাত্রের বিরুদ্ধেই সেই ধর্ষণের অভিযোগ। কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আর ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ছাত্র পরমানন্দ তোপ্পাওয়ারকে, যিনি কর্ণাটকের বাসিন্দা। ঠিক কি হয়েছিল এই নিয়ে ভাইরাল ইতিমধ্যেই অভিযোগকারিনীর বাবার দাবি। আমার সঙ্গে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি, এরকমই তার মেয়ে বলেছেন, দাবি করছেন বাবা। এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এবং এরই পাশাপাশি খেজুরির দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ সেখানে জোড়া মৃত্যু এবং সেখানে পুলিশ কি বলছে, শাসক বিরোধী কি বলছে, সমস্তটা আপনাদের সামনে রাখবো, আলোচনাও করব। তবে শুরুতেই আজকের বিষয় রাখবো আপনাদের সামনে। জোকা আইআইএম এর হোস্টেলেই মনোবিদকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ছাত্র। মেয়ে বলেছে কেউ খারাপ ব্যবহার করেনি, অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে, এরকমই ভাইরাল দাবি উঠে এসেছে বাবার তরফে। পিটিএ খুনের অভিযোগ বিজেপির, সোমবার খেজুরি বন্ধের ডাক। অর্থাৎ যেরকম বলছিলাম, খেজুরিতে জোড়া মৃত্যু, যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রহস্য ঘনীভূত হয়েছে। খেজুরিতে জোড়া মৃত্যুতে রহস্য, দুর্ঘটনার তত্ত্ব পুলিশের। তবে শুরুতেই যে বিষয় আপনাদের সামনে রাখবো, যেরকম বলছিলাম, জোকা আইআইএম হোস্টেলেই ধর্ষণের অভিযোগ। ম্যানেজমেন্টের ছাত্রের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। কাউন্সেলিং করাতে আসা তরুণীকেই ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার সকাল 11:45 ম্যানেজমেন্ট ছাত্রকে কাউন্সেলিং করাতে আসেন ওই নির্যাতিতা। কাউন্সেলিং এর পর লাঞ্চে তরুণীকে পিৎজা জল দেয় অভিযুক্ত পড়ুয়া, আর লাঞ্চের পরেই আচ্ছন্ন হয়ে পড়ে। পুলিশকে এরকমই বয়ান দিয়েছেন অভিযোগকারিনী। জোকা আইআইএম এর সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, অন্যদিকে অনির্বাণ বিশ্বাসও রয়েছেন আমাদের সঙ্গে। সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন। পার্থ, ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে, সকাল থেকে সেই তথ্য তুমি তুলে ধরছিলে, ঠিক কি হয়েছে, কি অভিযোগকারিনীর বয়ান? দেখো, অভিযোগকারিনী যেটা বয়ান, সেটা ভয়ঙ্কর অভিযোগ। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে জোকার সেই আইআইএম জোকা ম্যানেজমেন্টের, এবং সেখানে দেখতে পাচ্ছি একেবারে পুলিশে ঘেরাটোপ চারিদিকে, এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু গোটা ঘটনা তদন্ত সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে যেটা অভিযোগ সেটা হচ্ছে মারাত্মক, সেটা হচ্ছে যে এই যে ক্যাম্পাস, যেখানে এখন নিরাপত্তা রক্ষী দেখতে পাওয়া যাচ্ছে, এখানেই গতকালকে সকাল 11:45 নাগাদ নির্যাতিতা, তিনি মনোবিদ, তিনি আসেন এবং দ্বিতীয় বর্ষের এই পড়ুয়াকে একেবারে কাউন্সেলিংয়ের সেশনের জন্য তিনি আসেন বলে জানা যায়। এবং তার পরবর্তীকালে যে রেজিস্টার রয়েছে, অর্থাৎ যেখানে কোনো রকমভাবে কেউ বাইরে থেকে এলে তারা কিন্তু সেই রেজিস্টার্ড বুকে একেবারে রেজিস্টার করে, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। আর যে জায়গা আমার ডান দিকে ও বাঁ দিকে দুটি জায়গা রয়েছে, যেখানে কিন্তু যে ভিজিটার রেজিস্টার্ড বুক রয়েছে সেখানে রেজিস্টার করা হয়নি। নিরাপত্তা রক্ষীরা জানাচ্ছেন তারা সর্বক্ষণের জন্য এখানে থাকেন। অর্থাৎ নির্যাতিতা যেটা অভিযোগ করেছেন, যে অভিযুক্ত তাকে কিন্তু রেজিস্টার করতে নিষেধ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে অভিযুক্ত নিষেধ করলো, নির্যাতিতা রেজিস্টারে সই করলেন না, কি করে অ্যালাও করলো নিরাপত্তা রক্ষীরা? কারণ এর আগে কসবা ল কলেজের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তা ব্যবস্থা ঠিক কী পর্যায়ে রয়েছে। তারপরে আবার এই ঘটনা কীভাবে ঘটলো, এটা নিয়ে প্রশ্ন উঠছে। তারপরে পরবর্তীকালে একটা ভেতরের দিকে নিয়ে যায় এবং লেক ভিউ হস্টেল যে রুম রয়েছে, 151 নম্বর রুম, সেখানে পিৎজা এবং খাবার দেওয়ার পরে অভিযোগকারী জানান তিনি ঝঞ্ঝাচ্ছন্ন হয়ে পড়েন এবং তারপর তাকে কিন্তু নির্যাতন করা হয়। তিনি বেরিয়ে আসতে চাই, তাকে মারধর পর্যন্ত করা হয়। তেমনকি তার পরবর্তীকালে রাত্রি 8:35 নাগাদ, অর্থাৎ প্রায় 9 ঘন্টা এখানে নির্যাতিত থাকেন। 8:35 নাগাদ যখন তারা সংজ্ঞা ফেরে এবং তার পরবর্তীকালে তিনি সেখান থেকে বেরোন এবং পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে ধর্ষণ সহ একাধিক ধারা মামলা রুজু করেছে। প্রথমে তুমি জানো 2টি ধারায় মামলা হয়েছিল, পরবর্তীকালে আরও 3টি ধারা পুলিশ যুক্ত করেছে, যার মধ্যে রয়েছে মারধর, আটকে রাখার মতো ধারা, এবং সেই ধারা মামলা রুজু করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন ঘটনার পিছনে কে বা কারা যুক্ত রয়েছে। একজনের নামে অভিযোগ, একজন গ্রেপ্তার, কিন্তু যেটা প্রশ্ন একজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। 19 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়েছে। তবে আজকে যে আলিপুর আদালতে তাকে পেশ করা হলো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে কোর্টে কি হলো সেই তথ্য আপনাদের সামনে রাখবো। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ। দেবস্মিতা, প্রথমে জানিয়ে রাখি যে আজকে কোর্টে কিন্তু ডিফেন্স লয়ারের তরফে, অর্থাৎ যিনি গ্রেপ্তার হয়েছেন তার তরফে যিনি লয়ার ছিলেন, তাদের তরফ থেকে কিন্তু পরিষ্কার দাবি করা হয় যে ওই যে অভিযোগকারিনী বা নির্যাতিতা, তিনি যখন ক্যাম্পাসে আসেন তাকে কিন্তু 2 দফায় কিন্তু সিকিউরিটি চেকের মধ্যে দিয়ে যেতে হয়। এমনকি যে ইয়ের কথা বলা হচ্ছে, বয়েজ হোস্টেলের কথা বলা হচ্ছে, লেক ভিউ বয়েজ হোস্টেল, তার 151 নম্বর রুমে গোটা ঘটনাটি ঘটেছে। সেই হোস্টেলে ঢুকতে গেলেও কিন্তু ওয়ার্ডেনের পারমিশন প্রয়োজন। ফলত সবটাই একটা কনসেন্টের বেসিসে হয়েছে, এমনটাই কিন্তু আজকে ডিফেন্স লয়ার অর্থাৎ অভিযুক্তের পক্ষের আইনজীবী তিনি কিন্তু
দাবি করেছেন এবং পরবর্তী সময় মেয়েটির মনে হয়েছে যে অভিযোগ করার দরকার, তাই অভিযোগ করেছেন এবং তার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে। গোটা বিষয়টা একটা ফিসি, এমনটাই কিন্তু দাবি করছেন অভিযুক্তের আইনজীবী এবং তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে সময়সীমা দেওয়া হচ্ছে অর্থাৎ সকাল 12:15 থেকে 8:35 এই সময়ের পর্যন্ত কিন্তু ক্যাম্পাসে ছিলেন ওই নির্যাতিতা। তারপর 8:35 তিনি কিভাবে পৌঁছে গেলেন হরিদেবপুর থানায়, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ডিফেন্সের লয়ার। অন্যদিকে পাশাপাশি তারা এটাও প্রশ্ন তুলছেন, তোমার কাছ থেকে এখান থেকেই জানতে চাইবো পুলিশের তরফে কি বলা হলো। একদম পুলিশের তরফে বা সরকারি কৌশলী যিনি ছিলেন তিনি কিন্তু জানিয়েছেন যে ওই নির্যাতিতার গোপন জবানবন্দি দরকার, লিগাল যে মেডিকেল টেস্ট আছে সেটা করতে হবে এবং তার পাশাপাশি যে মোবাইল ফোনটি বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ অভিযুক্তের যে মোবাইল ফোন সেটি একটি আইফোন, সেই ফোনের পাসওয়ার্ড কিন্তু জোগাড় করতে হবে। কারণ তারা মনে করছেন যে যেহেতু অনেকক্ষণ ধরে আচ্ছন্ন অবস্থায় কিন্তু ছিলেন নির্যাতিতা ওখানে, শারীরিকভাবে তার যদি কোনো ভিডিওগ্রাফি করে রাখা হয় ভবিষ্যতে ব্ল্যাকমেলিংয়ের কথা মাথায় রেখে সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত হতে যায় যে পুলিশ, তাই অভিযুক্তকে তারা হেফাজতে চান এবং সেই মোতাবেক কিন্তু আজকে আমরা দেখলাম যে সিজিএম আদালত আলিপুরে তিনি কিন্তু বিচারক জানালেন যে 19 তারিখ পর্যন্ত কিন্তু পুলিশি হেফাজতে থাকতে হবে অভিযুক্তকে। দেবস্মিতা। ধন্যবাদ অনির্বাণ, ধন্যবাদ পার্থ। অর্থাৎ পুরো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তবে যেটা প্রশ্ন, যে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠে যাচ্ছে, আমি এখান থেকে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন। আমি অরিন্দম বাবু, মানে যেটা প্রশ্ন যে ভিজিটার্স বুকে সই না করেই ওই তরুণী কি করে ভেতরে ঢুকে গেল? কারণ কসবা ল কলেজের ঘটনা দেখেছি, এটা দেশের একদম প্রিমিয়াম একটা ইনস্টিটিউট যেখানে সেরার থেকে সেরা ছাত্ররা যারা পড়াশোনা করছে তারা এখানে চান্স পায়, তারা পড়াশোনা করার সুযোগ পায়। সেইখানে বয়েজ হস্টেলে এরকম একটা অভিযোগ, এই মানে ভয়ঙ্কর একজন মনোবিদ তিনি কাউন্সেলিং করাতে গিয়েছিলেন, তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল। এটা কিভাবে মানে হলো এবং এই যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, হস্টেলের নিরাপত্তা রক্ষীরা কোথায় রয়েছে, কিভাবে তিনি ভেতরে ঢুকতে পেলেন, এত প্রশ্ন সামনে আসছে। দেখুন, প্রথম কথা, বাবার স্টেটমেন্টটাকে অনেকে খুব গুরুত্ব দিচ্ছে। আইনের দিক থেকে আমি বলে দিই যে ভিকটিম ইজ নট দ্য জুভেনাইল, সে কিন্তু অ্যাডাল্ট। পুলিশ আজকে যে রেপ কেসে স্টার্ট করেছে অ্যালং উইথ আদার্স, এটা সাধুবাদ জানায় এবং পিসি নিয়েছে। আপনারা জানেন যে আইআইএমে এইভাবে কিন্তু যাওয়া যায় না, কিন্তু এখানে দেখছি সেকেন্ড ইয়ারের মনিটরিংয়ের জন্য, কাউন্সিলিংয়ের জন্য তাকে ডাকা হয়েছে। কে ডেকেছে? তাকে নিশ্চয়ই SMS দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে ধর্ষণ করেছে যে একটা প্লেস অফ অকারেন্স, ইট ইজ এ ভেরি ভাইটাল। আপনারা এটাও জানেন কোনো মানুষ যখন খুন হয়ে যায়, যখন তার নিঃশ্বাস থাকে না, তখন তার টাং সিজড হয়ে যায়, তখন যখন ইনভেস্টিগেশন অফিসার যায় সে তাকে কিন্তু বলে না ভাই কে খুন করেছে। দ্যাট ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন কি, সে রেপড হয়েছে কি না সেটা হচ্ছে কি মেডিকো লিগাল টেস্ট অ্যান্ড সায়েন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন, এই দুটোর উপর নির্ভর করবে। কেন? আপনি দেখছেন ওই মেয়েটি বলেছে যে আমাকে অমুক জিনিস খাইয়েছে। এখন যদি ব্লাড টেস্টে যেমন আমরা দেখেছি অ্যাটিভেন্ট 25 দিয়ে আজকে অজ্ঞান করে নিয়ে আজকে ভিডিও করে নানা রকম করছে, এটা অ্যাটিভেন্ট 25, এগুলো আমরা অনেক কেস করেছি। কিন্তু তদন্ত যদি ঠিক মতো হয়, সত্য জিনিস যদি উদ্ঘাটিত হয়, আমি আপনি বললে হবে না, প্রথম জানতে হবে ম্যাডাম এই মেয়েটি কিন্তু আজকে অ্যাডাল্ট, অতএব বাবা কি বলল না বলল ইমিডিয়েট তার 164 স্টেটমেন্ট করা দরকার, যেটা আমরা কসবা কেন্দ্রে বলেছি। ইমিডিয়েট প্লেস অফ অকারেন্স আজকে দেখ। আরেকটা মেইন যেটা বলছি সেটা হচ্ছে টাওয়ার লোকেশন। প্লেস অফ অকারেন্স যদি আজকে ধর্ষণ হয়, সে টাওয়ার লোকেশনে কোথায় ছিল, টাইম কতক্ষণ ছিল এবং কোথায় ছিল, সমস্ত বেরিয়ে যাবে, সিডিআর বেরিয়ে যাবে, সমস্ত কিছু বেরিয়ে যাবে। যদি ইনভেস্টিগেশন অফিসার সৎ উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আজকে এই যে আমরা বিলিভ অ্যান্ড ডিসবিলিভ শুরু করেছি, এটা কিন্তু ধোঁয়াশাটা কেটে যাবে। একেবারে অরিন্দমবাবু, আপনি আবারও আপনার কাছে পরবর্তীতে যাব। তবে এই যে ভয়ঙ্কর অভিযোগ যে নিয়ে আলোচনা আমরা শুরু করলাম, এই ভয়ঙ্কর অভিযোগ যখন একদিকে সামনে আসছে, তখন এই ভাইরাল অভিযোগকারিনীর বাবার দাবি থানায় অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে, যেগুলো আমার কথা নয়, তার মেয়ে এরকমই বলেছেন। কি বলেছেন অভিযোগকারিনীর বাবা, একবার শুনুন। হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করে। আমি জানি না ওটা ঠিক। আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নরমাল। তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ে কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক বলছি ইনস্টাগ্রামে পরিচয়, না পরিচয় মেয়েকে দেখেছিল, কোনো সম্পর্ক নিয়ে আছে মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলতে? না, পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমাচ্ছে, কেমন ও উঠলে পরে আমি কথাবার্তা বলি, পুরোপুরি কথাবার্তা। তারপরে পুরো বিষয় জানতে পারেন? হ্যাঁ। মেয়ে কি করতে গিয়েছিল কালকে?
মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিয়েছে, তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো? আমি সেটা এখন বলতে পারছি না। সময় লাগে আদৌ হ্যাঁ সময় লাগে। কি মনে হয় মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না সে স্ট্রং এসে। আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন লেখা? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কেমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার। হ্যাঁ আপনারা থানায় কবে যাবেন কথা বলবেন পুলিশ অফিসারের কাছে? আমি ওভার ফোন কথা বলবো, আইজির সঙ্গে বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে যে লেখানো হয়েছে আমি লিখিনি। ওখানকার কে বলেছে। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না সে একদম পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে লিখে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। অভিযোগকারিনীর বাবার বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আর আজকে আমরা দেখেছি যে কংগ্রেসের তরফে আইআইএম জোকার সামনে বিক্ষোভও দেখানো হয়। আর এবার আপনাদের সামনে রাখবো বিজেপি ঠিক কি বলছে, শুনুন। একটি ন্যাশনাল ইনস্টিটিউটে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যখন প্রথম এই ঘটনা ঘটেছে তখনই আমার সন্দেহের কারণ হয়েছে যে হঠাৎ করে এই ঘটনা ঘটলো এবং তুরন্ত মাঠে নেমে পড়লো তৃণমূল কংগ্রেসের এ টিম কংগ্রেস পশ্চিমবঙ্গ বলছি কেন, কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে কংগ্রেস এখানকার প্রেসিডেন্ট বদলেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ফায়দা দেওয়ার জন্য। আজকে কংগ্রেস সরাসরি তৃণমূলের সাথে কোমর বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, কিন্তু সরাসরি যদি তৃণমূল নেমে পড়তো সকালবেলা লোকে সন্দেহ করতো যে নিশ্চয়ই তৃণমূল ঘটনার পেছনে আছে। আচ্ছা এসব আমি বলতে চাই না, একটি ছাত্রী একজন মহিলা তার সাথে খারাপ আচরণ হয়েছে সেই অভিযোগ উঠেছে, অত্যন্ত সিরিয়াস অ্যালিগেশন আইআইএম জোকাতে, এবং সেই অ্যালিগেশনে পুলিশ তুরন্ত অ্যাক্ট করেছে। অথরিটিকে জানানোর সাথে সাথে অথরিটি দ্যাট পার্টিকুলার বয় যার বিরুদ্ধে অভিযোগ তাকে কাস্টাডিতে নিতে বলেছে। হি ইজ নট এনি হাউ কানেক্টেড, কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি ইভেন আমাদের সাথে আমাদের রাজ্যের সাথে কানেক্টেড নয়। বহিরাগত একটি ছেলে এবং এই ধরনের ঘটনা বয়েজ হস্টেলের ভেতর ঘটেছে বলে সকালবেলা জানিয়েছে এবং পুলিশের কি তুরন্ত অ্যাকশন, কি প্রম্পট অ্যাকশন। রাজ্য পুলিশের কথা বলছি, হরিদেবপুর থানার কথা বলছি, তারা দ্রুততার সাথে ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করেছে এবং প্রায় তৃণমূল কংগ্রেস হই হই করে নেমে পড়েছে। আরে কসবা কলেজ নিয়ে তোমরা বড় বড় কথা বলছো, আরজিকর নিয়ে বড় বড় কথা বলছো, দেখো সেন্ট্রাল ইনস্টিটিউটে কি ঘটনা। আমি এখান থেকে রাহুল চক্রবর্তীর কাছে যাব। রাহুল দা, একেবারে শঙ্কুদেব পণ্ডার বক্তব্য রাখলাম যেখানে একদম স্পষ্ট অভিযোগ যে পুরোটাই কংগ্রেসকে সামনে রেখে তৃণমূলের একটা চক্রান্ত। শঙ্কুদেব পান্ডা কি বললো? শঙ্কুদেবকে জিজ্ঞেস করলে ভালো, আমি কিছু বুঝলাম না কি বললো। ওর একটা কথা একটা বর্ণময় বুঝতে পারিনি কি বলেছে, ওর ভাষা কি বলতে চেয়েছে আমি সেটাও বুঝিনি। যেটা বলার বক্তব্য সেখানে যেটা হয়েছে, অভিযোগকারিনী যদি এটা সত্যি হয়ে থাকে যদি, তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। এটা আমি তীব্রভাবে অত্যন্ত কঠোরভাবে কন্ডেম করছি। দ্বিতীয়ত এখানে অনেকগুলো ইফস অ্যান্ড বার্ডস আছে দেবস্মিতা। কি হয়েছে? অভিযোগকারী বাবা বলছেন কিছু হয়নি, ওদিকে অভিযোগকারী কি অভিযোগ করেছেন সেটাও স্পষ্ট নয়। আমি পুলিশকে ধন্যবাদ দেবো যে খুব তৎপরতার সাথে তৎপরতার সাথে একদম যেরকমভাবে কসবায় করেছিল সেভাবেই ব্যবস্থা নিয়েছে এবং জায়গা রাখলো কোথায় হয়েছে এটা। আইএমএম জোকা ডেফিনেটলি সেন্ট্রালাইজড সেন্ট্রালের কোন ইনস্টিটিউট। কেন হলো আমার দুটো প্রশ্ন বলার আছে, আমি কোনো পলিটিক্যাল ভেরিটায় যাচ্ছি না। প্রথম কথা, এত শক্ত সিকিউরিটি আইএমএম যারা বারবার দাবি তোলে, আমরা এর আগেও বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখেছি যেটা বিজেপি শাসিত রাজ্য হয়েছিল, অত্যন্ত ন্যাক্কারজনক কাজ হয়েছিল, তাদের ধরা হয়নি, জামিন পেয়ে গেছে, এক অন্য কথা। আজকে দাঁড়িয়ে এখানে এতগুলো সিকিউরিটি থাকা সত্ত্বেও যেটা অরিন্দমবাবু বললেন, কি করে সেই অভিযোগকারী ঢুকলেন ভেতরে, কি করে কার পোস্টার ওনাকে ঢোকানো হলো, কার কথায় উনি গেলেন, কে ওনাকে ডাকলো, কেন উনি রেজিস্টারে সই করলেন না, এই প্রশ্নগুলো উঠবেই। এগুলো তন্ত্রাওতা আসা উচিত। মানে যেখানে আমরা আরজিকরের ঘটনা দেখেছি, কসবা ল কলেজের ঘটনা দেখেছি, পরপর সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এটা আইআইএম জোকা মানে প্রিমিয়াম একটা ইনস্টিটিউট, প্রাইম ইনস্টিটিউট, সেখানেও সেই একই প্রশ্ন। কেয়াদি, দেখুন রাহুল শেষ করলেন ঠিক যেই জায়গা থেকে বা যে প্রশ্ন থেকে, সেই প্রশ্নটাই আমি শুরু করছি যে তৎপরতা। মানে আমার ভালো লাগছে পুলিশের অতি সক্রিয়তা। এই সক্রিয়তা ছিটে ফোটা যদি আমরা অভয়াকাণ্ডে দেখতাম
বা আমরা পরবর্তীকালে ক্যাম্পাসে নজরদারিটা কসবাতে নিয়ে তো দেখতাম, প্রশ্ন উঠছে কেয়াদি। বলছি ভাই আমাকে বলতে দিন, তাহলে আমাদের ভালো লাগতো। প্রথম কথা, আমি একজন নারী হিসেবে যে কোনো রকম কোন রাজ্যে কোন রাজনৈতিক দল কে রয়েছে দেখার দরকার নেই। ধর্ষণ হয়ে থাকলে সেটা একটা মানে এর থেকে চূড়ান্ত অপরাধ আর কিচ্ছু হতে পারে না, এইটা সব থেকে বড় কথা। কিন্তু যে প্রশ্নগুলি আসছে, উনি তো যখন ঢুকেছিলেন ওনাকে তো কেউ জোর করে টানতে টানতে ঢুকিয়ে নিয়ে যায়নি, উনি কেন ভিজিটার্স বুকে তার সই নেই? আমার কাছে ওনার অভিযোগকারিনীর এই যে চিঠিটা আছে সেটা আছে, সেই চিঠিটা আমি দেখাতে পারবো না, তার নাম যেহেতু আছে এখানে সেই কারণে, কিন্তু এই চিঠিটাতে উনি স্পষ্ট যেখানে লেখা আছে, আর কোথাও ধর্ষণ কথাটাই লেখা নেই। ওনার যে অভিযোগ, মেয়েটির বাবা বলছেন রেপ হয়নি, যেই মেয়েটির যে অভিযোগ সেখানে কোথাও রেপ শব্দ নেই। সারা ভারতবর্ষ জেনে গেল আইআইএম এ রেপ হয়েছে। তৃণমূল এবং তৃণমূলের বি টিম কংগ্রেস তারা সকাল থেকে বাদর নাচনের মতো নাচানাচি করছে, পুলিশ কাস্টাডিও হয়েছে এবং পুলিশের অতি সক্রিয়তা। পুলিশ যেখানে অনুব্রত মণ্ডলকে ধরতে ভয় পায়, সেখানে ইতিমধ্যে পাঁচটা ধারা দেওয়া হয়েছে, পাঁচটা ধারা যুক্ত করেছে পুলিশ, জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। যেটা বলতে পারছে না, যখন কেয়া এখানে আজিকর নিয়ে গলা ফাটায়, আজকে আইএমএ দাঁড়িয়ে একটা কঠোর নিরাপত্তা সেরে আজকে কেন্দ্রীয় শাসিত একটা অত বড় ইনস্টিটিউশনে আপনি যেটা বলছেন আপনার কথা শুনলাম, কিন্তু অভিযোগটা ভয়ঙ্কর। কেয়াদি পাঁচটা ধারা পুলিশ দিয়েছে, কেয়াদি অভিযোগটা ভয়ঙ্কর। যেটা বলছেন ভারতবর্ষ জেনে গেল আইআইএম এ কি ঘটেছে, কিন্তু অভিযোগটা তো ভয়ঙ্কর। কেয়াদি পাঁচটা ধারা পুলিশ দিয়েছে। রাহুল দাস আসবো, কেয়াদি বলবেন, আমি তো প্রশ্ন শুনতে পাচ্ছি না, গাক গাক করে এরকম রেডিও বাজালে কি করে শুনবো বলেন? প্রশ্নটা বলুন, রিপিট। হ্যাঁ, মানে আপনি বলছেন যে আইআইএম এ কি হয়েছে গোটা ভারতবর্ষ জেনে গেল, কিন্তু পাঁচটা ধারা পুলিশ যুক্ত করেছে এবং ভয়ঙ্কর অভিযোগ। তার কারণ এই কারণে তো বলছি, যেহেতু সংস্থাটা আইআইএম, দেবস্মিতা অভিযোগকারী অভিযোগ করেছে কে? অভিযোগকারী অভিযোগ করেছে, অভিযোগকারী না করলে তো হতো না কে? রাজনৈতিক দল মহা মুশকিল, একটা মহিলা তুমি ডিফেন্ড করছো কি করে? অভিযোগকারী অভিযোগ করে সেটাকে মিথ্যা বলছো কি করে? শুনুন না, আরে বাবাটা বলো না, এই রাজনৈতিক দল থাকবে, কিন্তু আবারও বলতে হচ্ছে অভিযোগটা ভয়ঙ্কর এবং যে অভিযোগের ভিত্তিতে আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আইআইএম জোকার যে অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে, যেরকম আপনাদের বলছিলাম, নারী নিরাপত্তা নিয়ে আবারও একটা প্রশ্ন উঠে গেল, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে। আমি এখান থেকে দেবাশিসদার কাছে যাব। দেবাশিসদা, অভিযোগ রয়েছে এবং তার আমরা এখানে রাজনৈতিক তরজাও দেখতে পাচ্ছি, কিন্তু যেটা একদম মানে বলা হচ্ছে বিজেপির তরফে, যেটা বলা হচ্ছে কংগ্রেস তৃণমূলের এ টিম হয়ে কাজ করছে, তৃণমূল কংগ্রেস সামনে যেতে ভয় পাচ্ছে, সেখানে কোথাও গিয়ে কংগ্রেস সেই জায়গাটা তুলে ধরছে তৃণমূলের হয়ে। না, আজকের এই আলোচনায় কোনো অবস্থাতেই চেষ্টা করেও কোনো রাজনৈতিক বিতর্কের সুযোগ নেই। এই আলোচনার মধ্যে জোর করে আমরা কখনো এই বিজেপি, তৃণমূল, কংগ্রেস, বাম এগুলি এনে করব না। তার কারণ হচ্ছে এটা হয়তো সাময়িকভাবে কেউ একটু জোরে চেঁচানোর জন্য করতে পারে, সেটা আলাদা ব্যাপার, এবং এটা পলিটিক্যাল সাবজেক্ট নয়। তার কারণ এখানে যে ঘটনা ঘটেছে সেটা ছোটোখাটো একটা বিষয় নয়। ভারতবর্ষের প্রথম সারির যে ইনস্টিটিউটে একজন ছাত্র হতে গেলে মেধা চর্চার একদম সামনেরও সামনে অংশ থাকা দরকার। এখানে একজন মাস্টারমশাই হিসেবে অনেক বেশি চিন্তার জায়গা যে এই ধরনের একটা প্রতিষ্ঠানের মধ্যে আদৌ এরকম একটা অভিযোগ উঠল কী করে, কে ঠিক বলছে, কে ভুল বলছে, কার কথার মধ্যে একটু কোট অ্যান্ড কোট ফিসি ব্যাপার রয়েছে, এগুলো তো পুলিশের কাজ প্রয়োগ করা হবে। কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে এই বিষয়টা আদৌ একটা আলোচ্য বিষয় হলো এটা কি করে? কারণ আইআইটি, আইএসআই, আইএম এগুলো হচ্ছে ভারতবর্ষের এশিয়ার গর্বের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে একজন ছাত্রছাত্রী হতে গেলে, এই প্রতিষ্ঠানে একজন মাস্টারমশাই হতে গেলে একেবারে ছাত্র অবস্থায় এই প্রতিষ্ঠানের লাইব্রেরি ব্যবহার করেছি, মনে পড়ছে। এই প্রতিষ্ঠানে বিভিন্ন সময় চাকরিরত অবস্থায় বিভিন্ন কোর্স কন্ডাক্ট করার এক্সপিরিয়েন্স হচ্ছে। কখনো ভাবতে পারছি না যে এই প্রতিষ্ঠানের মধ্যে সাবজেক্ট হচ্ছে আজকের বিষয়, তাকে কেন্দ্র করে নানা রকম তদন্তের কথা। ফলে এখানে এই বিষয়টাকে আজকের দিনের জন্য রাজনীতির বাইরে বের করে আমাদের কনসার্ন এক্সপ্রেস করা উচিত। আমি দেবাশিস দাদের সঙ্গে 100% সহমত যে ওই যে আইআইটি বা আইআইএম এই কারণেই কি বেশি করে টার্গেট করা হচ্ছে, যেহেতু নামটা আইআইএম বলে। যদি এটা কসবা ল কলেজ হতো তখন এই কংগ্রেসের আমি দাদা এক সেকেন্ড, আপনি যখন বলেছেন আমি আটকাইনি দাদা, প্লিজ এই সিভিলিটিটা মেইনটেইন করুন, এই সিভিলিটিটা মেইনটেইন করুন। আপনি নিজে একজন অধ্যাপক, সিভিলিটিটা মেইনটেইন করুন। আরে পশ্চিমবঙ্গের কলেজে পড়াতে নির্দিষ্ট মদত যেখানে থাকবে, সিপিএম করেন বলে সিপিএম হয়ে এভাবে বলতে হবে, সেখানে রাজনীতির কথা আসবে। কিন্তু আমরা আলোচনায় ফিরবো এবং পরবর্তী পর্বে অবশ্যই খেজুরের সেই জোড়া খুনের ঘটনাও আপনাদের সামনে রাখবো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।